চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লন্ডন প্রবাসী এবং সেই সাথে তিনি একজন ইমিগ্রেশন অ্যান্ড হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মির্জা জিল্লুর রহমান। শুভ সকাল, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমিগ্রেশন অ্যান্ড হিউম্যান রাইটস স্পেশালিস্ট হিসেবে কি মনে করছেন প্রবাসীদের জন্য কোন কাজগুলো সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত? ধন্যবাদ। আমরা অনেক ইমোশনাল, আমরা দেশকে অনেক প্রচুর ভালোবাসি, তো আমাদেরও প্রত্যাশাও অনেক বেশি। বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। বিশেষ করে এই সরকার আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমাদেরকে আখ্যায়িত করেছে। প্লাস আমরা হলাম আমাদের ভোটাধিকারের একটা বিষয়। তারপর আমাদের বিভিন্ন কনসুলার সার্ভিসগুলো উন্নত করার, পাসপোর্ট, আইডি কার্ড, অনেকগুলো বিষয় আমাদের জড়িত। তবে এর আগে আমি প্রথমে ধন্যবাদ জানাই এই সরকার রিসেন্টলি দেখলাম প্রবাসীদের একটা কর্নার করছে, উদ্বোধন করেছে এই এয়ারপোর্টে, এটা অশেষ ধন্যবাদ। বাট আমরা মনে হয় শুধু রেমিটেন্স যোদ্ধা হিসেবে থাকতে চাই না, আমরা এই চেতনাকে ধরে রাখতে চাই এবং আমরা আরও বেশি অংশগ্রহণ করতে চাই সরকারের প্রতিটি সেক্টরে, বিশেষ করে পার্লামেন্টে বলেন, প্রশাসন যন্ত্রে, প্লাস বিদেশি মিশনগুলোতে আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই আমরা যে দেখলাম। প্লাস আপনি রিসেন্টলি দেখলাম অনেকগুলো উপদেষ্টা নিচ্ছেন, উপদেষ্টা বাদও দিচ্ছেন, কিন্তু এইখানে আমরা 1.5 কোটি প্রবাসী, কিন্তু সারা বিশ্বে 1.5 কোটি প্রবাসী, আপনি অবাক হয়ে যাবেন। আমরা দেশের দিকে তাকিয়ে থাকি, আমরা যদি রেমিটেন্স বাড়াই দেশ বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে, দেশের মানে ভঙ্গুর অর্থনীতি, মানে নাজুক অর্থনীতি আমরা চাঙ্গা করেছি। আমি মনে করি যে আমরা বেশি কিছু চাচ্ছি না, তবে আমাদের প্রতিনিধিত্ব কেন থাকবে না, এবং বিদেশি মিশনগুলোতে আমাদের লোকজন কেন থাকবে না? আমরা যারা বুঝি আমাদের সমস্যা কি, আমরাই তো ভুক্তভোগী। তো সেখানে আমি মনে করি যে প্রবাসীদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত। আমরা তো এদেশেরই নাগরিক। ডেফিনেটলি। আচ্ছা, যুক্তরাজ্যে কিংবা ইউরোপে আমরা দেখি যে প্রবাসীদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়, তো মেইনলি ওরা কি ধরনের সমস্যা আসলে পড়ে থাকেন, এবং আগে এইটা জানতে চাই, পরে আমরা সমাধানের কথাটা বলতে চাই। প্রথমে এর আগে আমি একটু করে বলতে চাই, এটিএন বাংলার সাথে আমার অনেক একটা দীর্ঘ সম্পর্ক। ডক্টর মাহফুজ ভাই আমাদের অনেক প্রিয়, আমি অনেক ভালোবাসি তাকে। আমরা লন্ডনে 2003 সালে এটিএনকে আমরা পরিচয় করি, আমি হেড অফ নিউজও ছিলাম ওখানে। তো আবারও ধন্যবাদ জানাই যে মানে এটিএনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে আমাদেরকে ফোকাস করার জন্য, প্রবাসীদেরকে ডাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সমস্যার মধ্যে আসলে আমি বলবো 1 নাম্বার হলো এখান থেকে দক্ষ শ্রমিক যে যাবে তাদেরকে তাদের ব্যাপারে, কর্মসংস্থানের ব্যাপারে আমরা কাজ করতে চাই। এবং প্রবাসীদের অনেকগুলি সমস্যার মধ্যে 1 নম্বরের সমস্যা যদি বলবো, যেমন আপনি পাসপোর্টের সমস্যা হয়, আমরা অনেক সময় দীর্ঘদিন লেগে যায় এই পাসপোর্টটা পেতে। তারপর একটা আইডি কার্ড, তারপর ওই যে আপনি ম্যান পাওয়ার করতে হয় অনেক সময়, যারা ওয়ার্ক পারমিটে যাবে, সাপোজ মালয়েশিয়াতে যায়, সৌদিয়াতে যায়, ম্যান পাওয়ারটা করতে অনেক ঝামেলা পোহাতে হয়, এবং অনেক সময় দেখা যায় কাজে আর যোগদান করতে পারে না। তো এই বিষয়গুলো যেহেতু একটা এই সরকারের কাছে আমরা প্রত্যাশা করি, এগুলো দ্রুত একটা সমাধান করা উচিত। এবং আমি জনাব আসিফ নজরুল সাহেবের কাছেও আমি আবেদন করেছি, এই বিষয়গুলো জানিয়েছি, এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হোক। প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। প্লাস হলো যেমন ভোটাধিকারের ব্যাপারটা কোনো সরকারই এটা কিন্তু সমাধান করেনি। তো ভোটাধিকারের বিষয়গুলো, যেমন আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাওয়ার অফ অ্যাটর্নির একটা সমস্যা আমাদের বিভিন্ন এমবাসিগুলোতে হয়। তারপর পুলিশ ক্লিয়ারেন্স, একটা ওয়ার্ক পারমিটে সে কাজে যোগদান করতে পারে না, সঠিক সময় পুলিশ ক্লিয়ারেন্সটা আসে না। আপনি অবাক হয়ে যাবেন বিয়ে রেজিস্ট্রির ব্যাপারে, ডিভোর্স সার্টিফিকেটের ব্যাপারে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের লাগে ওখানে, এগুলি পেতে অনেক অনেক ঝামেলা পোহাতে হয়। কনসুলার সার্ভিসটা ওরকম সাপোর্টিভ না, কোঅপারেটিভ না, সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। এবং সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ হলো আমাদের যে এখানে মা বোনরা আছে, আমাদের যে সম্পদ আছে, আমাদের অর্থ আছে, এগুলো কিছুতেই সুরক্ষা পাচ্ছে না, এগুলোর সুরক্ষা আমরা চাই। আমাদের স্থায়ী অস্থায়ী অনেক সম্পত্তি, আমরা এখানে অনেক ফ্ল্যাট বাড়ি ঘর, সবই নিরাপত্তাহীন। সো এগুলিতে আগামীতে আমি মনে করি যে সরকার
অত্যন্ত যত্নবান হলে এখানে আমরা সুরক্ষা পেতে পারি। এবং ওই যে মেডিকেল সার্ভিসের কথা আমি বলছি, আর একটা প্রবাসীদের জন্য অনেক কিছু, একটা ক্যাফে উদ্বোধন করা হয়েছে, বাট একটা মেডিকেল সার্ভিস ডেস্কও থাকতে পারে সেখানে। একটা লোক এসে হঠাৎ কোথায় যাবে, কোন ডাক্তারের কাছে যাবে, হ্যাঁ, এই বিষয়গুলো আপাতত আমি মনে করি যে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে আরেকটা বিষয় আমি তুলে ধরতে চাই, সেটা হলো আমাদের রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, আমরা কেন পাবো না? আমরা 13 কোটি, আপনি 5 লাখ পার্বত্য চট্টগ্রাম 5 লাখ লোকের জন্য যদি একজন উপদেষ্টা নিতে পারেন, তাহলে আমরা 1.5 কোটি, কিন্তু আমাদের কাছ থেকে আমাদের কাউকে নেবেন না কেন? কারণ আমরা 15-16 বছর ধরে আমরা ডিপ্রাইভড। আমাদের অনেকগুলো ব্রেইন ওখানে বসে আছে বিভিন্ন দেশে, আমেরিকাতে বলেন, কানাডাতে বলেন, যুক্তরাজ্যে বলেন, সবখানে আছে। তাদেরকে আপনি নিতে পারেন। তাদের যদি ট্যালেন্ট হয় কেন নেবেন না আপনি? আপনার কাজের আপনার পার্ট অ্যান্ড পার্সেল তো হইতেই পারে তাদেরকে। তো এই বিষয়গুলো আমি তুলে দেয়। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলছি যে এই মুহূর্তে দেশকে যদি ধরে রাখতে চাই এবং অস্থিতিশীল তোকে থামাতে চাই, তাহলে রেমিটেন্সটাকে আপনাকে বাড়াতে হবে। ডাবল করার রেমিটেন্স 25 থেকে 50% রেমিটেন্স বাড়ানো যেতে পারে। কারণ গত 15 বছর আনঅফিসিয়াল চ্যানেলে টাকা আসছে, এটা আর চাই না আমরা, এটা থামাতে চাই। সুতরাং এটা থামাতে হলে যে আউটলেটগুলো বন্ধ হয়ে গেছে 15 বছর, যে ব্যাংকগুলো অর্থ পাচারের সহযোগিতা করেছে, সেই জিনিসগুলো আমরা বন্ধ করতে চাই। এবং এইগুলো যদি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, এই ক্যাম্পেইন যদি করা হয় সারা পৃথিবীতে বিভিন্ন বড় বড় সিটিগুলোতে, তাহলে আমি মনে করি রেমিটেন্সটা আমাদের আরও বাড়বে, আরও 25% 50% বেড়ে যেতে পারে। আচ্ছা, রেমিটেন্স এবং কর্মসংস্থান এবং তার সাথে যদি যুক্ত করি পাসপোর্ট ইস্যু, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কীভাবে আসলে কাজ করা যেতে পারে? হ্যাঁ, রেমিটেন্সের ব্যাপারটা আমি বলছি যে সেখানে যেমন রেমিটেন্সে আমাদের কিছু প্রণোদনা আগে থেকে 2.5% একটা প্রণোদনা আমাদেরকে দিয়ে দেয়। 100 টাকা পাঠালে আমরা 2.5 টাকা আমরা এক্সট্রা পাই। এখানে হয়তো ফর দ্য টাইম বিং এখানে আর একটু বাড়ানো যেতে পারে, আর একটু 1% আরও বাড়াই দিল নগদ প্রণোদনা, এটা যদি বাড়ানো যায় তাহলে প্রবাসীরা, আমি মনে, যেমন সাপোজ আপনি ইংল্যান্ডের কথাই ধরেন, 16,000 আমাদের রেস্টুরেন্ট, 16,000 রেস্টুরেন্টে 4 থেকে 5 লাখ লোক বাংলাদেশি কাজ করে, 5 লাখ ফ্যামিলি এখানে আছে। প্রতি সপ্তাহে যদি 100টা পাউন্ড পাঠায়, 200টা পাউন্ড পাঠায়, তাহলে কত টাকা? এখানে যদি আপনি আমাকে যদি ইনভাইট করেন, আপনি যদি প্রণোদনাটা, নগদ প্রণোদনাটা আমাকে সুযোগ সুবিধা বাড়ান, তাহলে টাকাগুলো পাঠাবে। আগে এইসব লোক তো সঠিক চ্যানেলে পাঠাতে পারে নাই। আমি দিছি এজেন্সিতে যা টাকা জমার, ব্যাংক ট্রান্সফার ইয়াতে, ওরা কিন্তু অবৈধভাবে পাঠিয়ে দিয়েছে। ব্যাংকে আমাকে রিসিটও দেয়নি, এটা অবৈধভাবে চলে আসছে। হ্যাঁ, আপনার ব্যাংকে জমা হয়ে যাবে, আপনার ঘরে টাকা দিয়ে আসবে, এভাবে হয় না। তো এইভাবে আপনি সৌদি আরবে, বিশেষ করে মালয়েশিয়াতে, তারপর আমেরিকাতে, কানাডাতে আমাদের যদি এইটা মানে রেমিটেন্স বাড়াতে হয়, তাহলে ব্যাপক আকারে এখানে একটা ক্যাম্পেইন করতে হবে আমি মনে করি এটার জন্য। আচ্ছা, জনশক্তি বা দক্ষ জনশক্তি আসলে রপ্তানিতে কেমন পদক্ষেপ নেওয়া যেতে পারে বা কেমন পদক্ষেপ নেওয়া উচিত বর্তমান সরকারের? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। আপনি অবাক হয়ে যাবেন, ইংল্যান্ডে সিজনাল ওয়ার্কার, দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক, অনেকগুলো লোক যাওয়ার বিষয় ছিল। এবং বিগত 15 বছর আমি বলবো না কারো ইয়া করতে চাচ্ছে না কোনো দল, আমরা কোনো দলের হতে চাচ্ছি না। তো সেখানে এই আমাদের কোটা বাংলাদেশ থেকে লোক গেছে 100-200, কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে গেছে 20,000। হাউ পসিবল? অর্থাৎ তারা প্লাম্বার তৈরি করছে, তারা ইলেকট্রিশিয়ান তৈরি করছে, তারা নার্স তৈরি করছে, তারা কেয়ার ওয়ার্কার তৈরি করছে, ট্রেন্ড আপ করছে, তাকে পাঠাচ্ছে। আমাদের লোকজন কথা বলতে পারে না। আমি কেন এখান থেকে যাবে বলেন না? ইন্টারভিউ করলে শেষ। তারা কি পোস্টে যাচ্ছে সেটাও জানে না। হোয়াই? এটা আপনি অবাক, আজকে থেকে 2003 সালে চ্যানেললেস টেলিভিশনের জন্য আমরা বিউটিশিয়ান নিব, ইন্ডিয়া থেকে আনতে, যে রাজ, আমার এখনো মনে আছে, রাজকে আনা হয়েছিল ইন্ডিয়া থেকে। বিউটিশিয়ান নাই আমাদের। আপনিও সবাই বিউটিশিয়ান, কিন্তু সার্টিফিকেট তো নাই, কাগজ তো নাই। এটা তো এইসব কনফিডেন্সটারও একটা অভাব আছে। হ্যাঁ, যেমন আমরা কেমনে বাড়ানো, এটা দক্ষ শ্রমিক কেমনে পাঠাবেন আপনি মনে করেন 113টা ইউনিভার্সিটি আছে, কোনো ইউনিভার্সিটি কিন্তু এই ছোট ছোট ডিপ্লোমাগুলি নেই, লেভেল 2-3 কোর্সগুলো। এগুলো সব ইউনিভার্সিটি কিন্তু চালু করতে পারে। আপনি এগুলো স্যান্ডউইচ কোর্স, এগুলো যদি কিছুই লাগে না এখন অনলাইনে ঘরে বসে আপনি এখন হার্ভার্ডে ডিগ্রি করতে পারবেন। সুতরাং এই ইয়াগুলি যদি করে একটা নার্স, আপনি ফিলিপিন থেকে 60-70% নার্স চলে যাচ্ছে, হ্যাঁ, মালয়েশিয়া থেকে চলে যাচ্ছে, চায়না থেকে চলে যাচ্ছে। আমাদের মেয়েরা কিন্তু অনেক দক্ষ, অনেক পরিশ্রমী, অনেক ল্যাবোরিয়াস, বাট দে ক্যান নট অ্যাচিভ দিস গোল।
যেতে পারে না। তো এই জিনিসগুলো আমি মনে করবো এই সরকারের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পলিসি, এইটাকে চেঞ্জ করে যারা যাতে দক্ষ শ্রমিক আমরা ইয়ে করতে পারি। প্রতিটি আপনি অবাক হয়ে যাবেন, মানে টেলিভিশনে সমস্ত ক্রু মেম্বারগুলো যেতে পারে, আমরা কিন্তু অন্যখান থেকে আনি, এগুলো চাইনিজ, ইন্ডিয়ানই প্রচুর। আমাদের কোটা সহ ইন্ডিয়া নিয়ে যাচ্ছে। এটা কিভাবে হয়? এটা কিন্তু কেউ জানে না, এটা কেউ প্রকাশ করে নাই আজ পর্যন্ত। আমাদের নার্সের কোটা, আমাদের ডাক্তারদের কোটা, আমাদের ইঞ্জিনিয়ারদের কোটা ওরা নিয়ে যাচ্ছে। চাইনিজ হলে, একটা মালয়েশিয়ান হলে ওরা যেতে পারতেছে, কিন্তু আমাদের লোকজন কেন যেতে পারবে না? তো এটার আমি মনে করবো যথাযথ মন্ত্রণালয় এবং যথাযথ ব্যক্তি এগুলির বিষয়ে বসতে হবে, জানতে হবে, এগুলি বলতে হবে। এবং এগুলি আমি মনে করি যে আগামী দিনে যা ফার্স্ট ইজ ফার্স্ট, কিছু বলার নেই। এখন আগামীতে যেন এগুলি না হয়, আগামীতে যেন এই ব্যাপারে আমরা আরো অধিক যত্নবান হতে পারি, আমি মনে করি সেইভাবেই আগানো উচিত। আমরা এটা তো মানে উইন উইন সিচুয়েশন। এটা এই সরকারের কাছে অনেক কিছু আশা করা আশা। এইখানে বৈষম্য বিরোধী আন্দোলন বলে নাই, যেই বলেন, এই স্পিরিটটাকে ধরে রাখতে হবে। এই স্পিরিটকে নিয়েই কিন্তু আগাতে হবে। আজকে এখনো কেন তারা কাঁদবে? এখনো কেন রাস্তায় বসে অবরোধ করবে? তাদের তো সমাধান কেন করা যাবে না? এটা কি বেশি লোক তো না, কত লোক পঙ্গু হয়েছে, কত লোক ইয়ে হয়েছে। আমরা করোনাতে আমরা ইয়ে করে সার্ভাইভ করিনি। তো এদের এই বিষয়গুলো নিয়ে আমরা প্রবাসীরা খুবই উদ্বিগ্ন। আমরা মনে করি যে অবশ্যই আমরাও তো এদেশের নাগরিক, আমরা আমাদের লোক ইনভেস্ট করতে চাই, আমাদের লোক এখানে অনেক কিছু ইনভেস্ট করতে চায়, কিন্তু সিকিউর না। আপনি স্থিতিশীলতা, ট্রাস্টওয়ার্থি যদি না হয়, কেমনে ইনভেস্টমেন্ট আসবে? আমরা আসি যে আমরা নিজেরা অনেক অনেক জটিলতা নিয়ে আসি এখানে। হ্যাঁ, আমরা সেগুলোর একটা সমাধান চাই আমরা আগামীতে। আচ্ছা, মানি লন্ডারিং বিরোধী প্রচেষ্টা আরো জোরদার করা কিভাবে সম্ভব? এটা আমি বললাম তো, এটা ফুলি আনঅফিসিয়াল চ্যানেলে আগে টাকা আদান প্রদান হয়েছে, এবং আমি মনে হচ্ছে আমরা ব্যবহৃত হয়েছি প্রবাসীদেরকে। যারা যে যত টাকা পাচার করছে, যিনিরা পাচার হয়ে গেছেন অলরেডি, যারা আশ্রয় নিয়েছেন ওখানে, সবাই আমরা মনে হয় আমরা তাদের মেহমান হিসেবে নিয়েছি, আমরা কিছু বলিনি। আমরা তো এয়ারপোর্টে মনে হয় 10 কোটি টাকার ফুল নিয়েও যাই আমরা, বুঝছেন। আমরা হ্যারোডস থেকে হিসাব করলে আসলে হ্যারোডস থেকে উপহার আমরাই দিছি। যাই হোক, আমরা দেশকে ভালোবাসি। সুতরাং আমরা বলছি যে এই যে টাকা পাচার হলো, যারা সহযোগিতা করছেন এগুলো চিহ্নিত করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। এই পথগুলো অনেকগুলো ব্যাংক এটা সহযোগিতা করেছে, অনেকগুলো ব্যক্তি সহযোগিতা করেছে, অনেকগুলো প্রতিষ্ঠান এজেন্সি সহযোগিতা করে, এগুলা ধীরে ধীরে স্টপ করতে হবে। আমি মনে করি তখন মানি লন্ডারিং ব্যাপারটা থামবে, এবং এই টাকাগুলো আনার সম্পদ, বাড়ি, ফ্ল্যাট যে যারা ওখানে মন্ত্রী মিনিস্টাররা ক্রয় করেছেন, এগুলো আমরা সহযোগিতা করব। আমাদের সাথে ইয়ে করে আমরা কীভাবে এটাকে ইয়ে করা যায়, দেশে ফিরিয়ে আনা যায়, এই টাকাগুলো আমরা হেল্প করব। আচ্ছা, প্রবাসীদের আর এছাড়া কি কিভাবে সহযোগিতা করা যেতে পারে? প্রবাসীদের একটা বিষয় আমি এখানে আরেকটু তুলে ধরতে চাই, আপনার পাসপোর্টের ইস্যুটা, আপনি অবাক হয়ে যাবেন। পাসপোর্টের ইস্যুটা এখানে সামান্য ছোট ছোট যে এমবেসিগুলো আছে এই দেশেও, ইভেন আমরা যেমন সৌদি আরব আছি, আমরা যেমন মালয়েশিয়াতে আছি, সেখানে আমি মনে করি থার্ড পার্টির মাধ্যমে পাসপোর্টটা যদি আমরা দ্রুত দিতে পারি, যেমন আপনি অবাক হয়ে যাবেন, সৌদি আরবে 1 থেকে 1,500 পাসপোর্ট ডেলিভারি দরকার, সেখানে 100 থেকে 150 পাসপোর্ট ডেলিভারি হয় ডেলি। No, it is not possible. It is not actually worthy. সুতরাং এইখানে আপনি থার্ড পার্টিকে আরও বেশি এনকারেজ করতে হবে। আমি মনে করি যে এমবেসির লোকগুলো পাসপোর্ট দেওয়ার জন্য, আইডি দেওয়ার জন্য লাইন ধরে আমাদেরকে মাসের পর মাসের প্রোগ্রাম দিয়ে, নট নেসেসারিলি। আজকের দিনে 2024 মনে হয় এতটুকু একটা বায়োমেট্রিক দিলে ও আমরা লন্ডনে বায়োমেট্রিক পোস্ট অফিসে, লাইব্রেরিতে বসে দিয়ে দিই, নিজের মোবাইলে বায়োমেট্রিক দিয়ে দেওয়া যায়। এই বিষয়গুলো আমি মনে করি যে যত বেশি সম্ভব এগুলোকে আরও একটু সংক্ষিপ্ত করে, যেভাবে স্মার্টলি এগুলো দ্রুত ব্যবস্থা করা যায়। পাসপোর্টটা বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পাসপোর্টটা। এবং যতদিন আমি মনে করি যে পাসপোর্ট পাইনি, আইডি ব্যবহার, অথবা আইডি যতদিন হয়নি, পাসপোর্টে ইস্যু করে আমাদের যেন অন্যান্য কাজগুলি সমাধান করা হয়, এটাই আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, আশা করছি দর্শকরা বুঝতে পেরেছেন এবং পছন্দ করেছেন। আপনাকেও ধন্যবাদ। আমি আমার প্রিয় বাজন তাশিক ভাইকে, ডক্টর মাহফুজ ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং এটিএন এর শুভকামনা করি। জি, আপনার জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো।
এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।